অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনা বিষয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই সামাজিক চুক্তি মতবাদ, এই ধারণাটি স্কুল লেভেল অর্থাৎ এইচএস লেভেলেও যেরকম পড়ানো হয়, সেরকমই আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটেও কোর্সে এটি পড়ানো হয়। শুধু তাই নয়, ইউজিসি নেট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেখানে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লেকচার আউটলাইন লেকচার আউটলাইনে রয়েছে ডেফিনেশন, কোর থিমস এবং thinkers। ডেফিনেশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদের অর্থ বা meaning। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক চিন্তাধারা। এই তাত্ত্বিক চিন্তকরা মনে করেন যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে একটি চুক্তির মাধ্যমে, অর্থাৎ মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে। তাহলে এবার আমাদের জানতে হয় যে এই রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ কোথায় ছিল। রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ বসবাস করত স্টেট অফ নেচারে, অর্থাৎ প্রকৃতির রাজ্যে। সেখানে কোনো সরকার ছিল না, কোনো ফর্মাল ল ছিল না। সরকার না থাকলে কোনো নিয়ন্ত্রণ নেই, আবার ফর্মাল ল না থাকলে কোনো আইনি ব্যবস্থা নেই। অর্থাৎ এই মতো অবস্থায় মানুষ এখানে বসবাস করত। কিন্তু সমস্যাটা হলো, একটা সময় এলো যে সময় মানুষ ভীষণ ইনসিকিউর এবং ইনকনভিনিয়েন্ট হয়ে গেল। কেন? কারণ এখানে যদি একটি মানুষের সঙ্গে অন্য মানুষের দ্বন্দ্ব হয়, মারামারি, এই জিনিসগুলোকে যদি কোনো সমস্যা তৈরি হয়, এগুলোকে নিয়ন্ত্রণ করবে কে? এই নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। সেই কারণে মানুষ মনে করলো যে নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করা দরকার। কিসের জন্য? শান্তি, সিকিউরিটি এবং একটা প্রপার অর্ডারের জন্য। এগ্রিমেন্ট করলো, সামাজিক এগ্রিমেন্ট অর্থাৎ সোশ্যাল এগ্রিমেন্ট করলো, করে কি করলো? রাষ্ট্র সৃষ্টি করলো, অর্থাৎ গভর্নমেন্ট এস্টাবলিশ করলো। এই চুক্তির মাধ্যমেই কিন্তু রাষ্ট্র সৃষ্টি হলো। তবে এই পুরো বিষয়টা কিন্তু হলো কি, জনগণের সমর্থন বা জনগণের কনসেন্টের ভিত্তিতে। এখানে কোনো ডিভাইন অথবা হেরিডিটি রুল কিন্তু নেই। তাহলে খুব সহজ কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে মানুষ রাষ্ট্র সৃষ্টির আগে একটি এমন অবস্থায় বসবাস করতো যেটাকে প্রকৃতির রাজ্য বলা যায়, যেখানে কোনো সরকার ছিল না, কোনো আইন ছিল না। সেখানকার সমস্যা, ইনসিকিউরিটি জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তি করলো, একটি সামাজিক চুক্তি করলো, করে রাষ্ট্র সৃষ্টি করলো এবং এর মাধ্যমে কিন্তু রাষ্ট্র সৃষ্টি হলো। তাহলে মোটামুটি ভাবে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বুঝতে পারলাম। কোর থিমস অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সামাজিক চুক্তি তাত্ত্বিক চিন্তাধারার যে কোর থিমস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার হচ্ছে প্রকৃতি রাজ্য। প্রকৃতি রাজ্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে রাষ্ট্র নেই বা সরকারি ব্যবস্থা নেই। অর্থাৎ রাষ্ট্র বা সরকারি ব্যবস্থার ঠিক আগের অবস্থান হচ্ছে স্টেট অফ নেচার। সেখানে কোনো ফর্মাল ল নেই, সেখানে কোনো পলিটিক্যাল অথরিটি নেই। এটি হলো স্টেট অফ নেচার বা প্রকৃতি রাজ্য। এবার এসে আমরা পপুলার কনসেন্ট। পপুলার কনসেন্ট কি? পপুলার কনসেন্ট হচ্ছে যে জনগণের অর্থাৎ পলিটিক্যাল অথরিটি যখনই বৈধতা পায়, তখন সেই পলিটিক্যাল অথরিটিকে জনগণ কনসেন্ট প্রদান করে। অর্থাৎ জনগণের কনসেন্ট বা অ্যাকসেপ্টেন্স ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো ধরনের পলিটিক্যাল অথরিটি বৈধ হতে পারে না। এটা পপুলার কনসেন্ট। তাহলে আমরা দেখেছি যে এই চুক্তি হয়েছে, রাষ্ট্র সৃষ্টি হয়েছে চুক্তির মাধ্যমে, সবটাই কিন্তু পপুলার কনসেন্টের মাধ্যমে হয়েছে। তার মানে জনগণের যে কনসেন্ট, তার ভিত্তিতে হয়েছে।
তৃতীয় কি বলছে? বলছে সোশ্যাল এগ্রিমেন্ট। আগেই দেখেছি যে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করার সময় যে সমস্যাগুলো ফেস করেছে, যে সমস্যাগুলোর মধ্যে মানুষ পড়েছে, সেইখান থেকে বেরিয়ে এসে একটি তুচ্ছ জীবনযাপনের জন্য একটি শান্তি, নিরাপত্তা সমস্ত কিছুর কথা মাথায় রেখে একটি সুষ্ঠু জীবনের জন্য কিন্তু তারা একটি সোশ্যাল এগ্রিমেন্ট করেছে। ভলেন্টারি সোশ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এরপরে বলছে অবজেক্টিভস অফ দ্য স্টেট। প্রথমে একটু বলে রাখি যে এই অবজেক্টিভ অফ দ্য স্টেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্র কেন সৃষ্টি হলো, তাহলে যে তাগিদে রাষ্ট্র সৃষ্টি করলো সেটাই রাজ্যের কিন্তু অবজেক্টিভ। যেমন নিরাপত্তা এবং প্রকৃতির যে অধিকার, প্রাকৃতিক অধিকার, এটা রাষ্ট্র এনশিওর করবে, প্রোটেক্ট করবে। এছাড়া যে সোশ্যাল স্টেবিলিটি সেগুলো মেনটেন করবে। মানে এই কারণগুলোর জন্যই তো চুক্তি রাষ্ট্র তৈরি হলো। সুতরাং এই অবজেক্টিভ গুলো রাষ্ট্র মেনটেন করবে, এটাই হলো কিন্তু স্টেটের এইম। অর্থাৎ রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি এবং প্রাকৃতিক যে রাইটস গুলো রয়েছে সেগুলো প্রোটেক্ট করা এবং সোশ্যাল স্টেবিলিটিকে মেনটেন করা। তারপরে কি রাইটস এন্ড অব্লিগেশনস। রাইট এন্ড অব্লিগেশনস কেন বলছে? এখানে বলছে সরকার এর প্রধান কাজ কি? প্রোটেকশন এন্ড ওয়েলফেয়ার। সরকার যদি ঠিকঠাক ভাবে প্রোটেকশন করে বা ওয়েলফেয়ারিটিটা ঠিকঠাক মেনটেন করে, তাহলেই কিন্তু জনগণ এই আইন মানবে এবং তাদের যে অধিকার রয়েছে বা স্বাধীনতা সেগুলো মান্যতা দেবে। সরকার যদি যে অবজেক্টিভস গুলো রয়েছে অবজেক্টিভস গুলো যদি সরকার না মানে, তাহলে জনগণ কিন্তু কোনোভাবেই এই আইন মানবে না এবং তাদের অধিকার তারা লিবিরের অধিকারও পাবে না। তারপরে কি বলছে? তারপরে বলছে রাইটস টু রেজিস্ট। এখানে একটু বিষয় হলো যে যে কারণগুলোর জন্য, যে অবজেক্টিভস গুলোর জন্য সরকার তৈরি হলো বা রাষ্ট্র তৈরি হলো, যেমন এনশিওর সিকিউরিটি, প্রোটেক্ট ন্যাচারাল রাইটস অ্যান্ড মেনটেন সোশ্যাল স্টেবিলিটি, এইগুলো যদি সরকার সংরক্ষণ করতে, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন কি হবে? তখন জনগণের অধিকার রয়েছে, জনগণ তাকে রিপ্লেস করতে পারবে, তাকে পরিবর্তন করতে পারবে। এইগুলোই হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কোর থিম। থিঙ্কার্স অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদের যে চিন্তকরা রয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত থমাস হবস, দ্বিতীয় জন লক এবং তৃতীয় জ্যাক রুসো। তবে এই আলোচনায় এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত হবে। পরবর্তীকালে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির এই তিনজন তাত্ত্বিক চিন্তাকে আমরা আলাদাভাবে আলোচনা করব পরবর্তী কোন একটি ভিডিওতে। প্রথমে থমাস হবস। থমাস হবস বলছেন যে ভিউ অফ হিউম্যান নেচারের ক্ষেত্রে তার মতে হিউম্যান নেচার হচ্ছে সেলফিশ, ফেয়ারফুল এবং কম্পিটিটিভ। অর্থাৎ ভীষণ স্বার্থকেন্দ্রিক, স্বার্থপর, সুলভ এবং প্রতিযোগিতামূলক। তারপর বলছেন স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার উনি ডিফাইন করছেন এইভাবে যে ভায়োলেন্ট এবং ইনসিকিউর, অর্থাৎ ভীষণ ভায়োলেন্ট এবং ভীষণ অসুরক্ষিত। ওয়ার অফ অল এগেনস্ট অল, তার মানে তিনি বলছেন যে স্টেট অফ নেচারে মানুষ প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকে যুদ্ধ ঘোষণা করে, কোনো কোনো সিস্টেম নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। তারপরে বলছেন পারপাস অফ কন্ট্রাক্ট, অর্থাৎ এই যে চুক্তির কথা বলা হলো বা চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হলো, এই চুক্তির পারপাসটা কি? তিনি বলছেন এস্টাবলিশ স্ট্রং অথরিটি এন্ড সিকিউরিটি। তার মানে এই চুক্তির পারপাস বা উদ্দেশ্য হলো স্টেট অফ নেচারে আমরা যে ইনসিকিউরিটি দেখেছি, যে ভায়োলেন্ট অবস্থা দেখেছি, সেটাকে নস্যাৎ করে
একটি স্ট্রং অথরিটি তৈরি করা যেটি কিনা একটি সিকিউরিটি প্রদান করবে, অর্থাৎ পর্যাপ্ত সিকিউরিটি হচ্ছে এই কন্ট্রাক্টের পারপাস। তারপর হচ্ছে টাইপস অফ গভর্নমেন্ট। উনি বলছেন অ্যাবসোলিউট মনার্ক, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতাশালী একটি রাজতন্ত্র দরকার। কেন? তার কারণ এই যে অরাজকতা, এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে রাষ্ট্রের একটি ভীষণ রকম চূড়ান্ত ক্ষমতার প্রয়োজন, স্ট্রং সাভারেন প্রয়োজন। এই স্ট্রং সাভারেন এর জন্যই কিন্তু অ্যাবসোলিউট মনার্ক আসছে। এই অ্যাবসোলিউট মনার্ক কেন? চূড়ান্ত কঠোর এবং সিস্টেমেটিক একটি ব্যবস্থার প্রয়োজন। তিনি বলছেন রাইট টু রিভল্ট। রাইট টু রিভল্ট মানে বিদ্রোহের অধিকার। এখানে উনি বলছেন কোনো বিদ্রোহ হবে না। কারণ এটি অরাজক পরিস্থিতি থেকে বেরিয়ে একটি সুষ্ঠু পরিস্থিতি এবং সিস্টেমেটিক ব্যবস্থায় আসার জন্য এই চুক্তিটি করা হয়েছে। সুতরাং রিভল্টের কোনো আর জায়গা নেই। এটিকে অতিক্রম করা যাবে না, এই চুক্তিকে অতিক্রম করা যাবে না, চুক্তিকে ভঙ্গ করা যাবে না। সুতরাং বিদ্রোহের কোনো অধিকার এখানে থাকছে না। তাহলে মোটামুটি ভাবে আমরা থমাস হবসের যে কনসেপশন সেটা বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব জন লক। তিনি বলছেন হিউম্যান নেচার রেশনাল এবং রেসপন্সিবল। এই প্রকৃতি রাজ্যে মানুষের নেচার হচ্ছে রেশনাল, অর্থাৎ যুক্তিকেন্দ্রিক, এবং রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল। তারপরে উনি বলছেন স্টেট অফ নেচার। স্টেট অফ নেচারে তার মত হচ্ছে স্টেট অফ নেচার জেনারেলি পিসফুল বাট আনসার্টেন। সাধারণত ভীষণ শান্তিপূর্ণ, কিন্তু এর মধ্যে একটা আনসার্টেনিটি রয়েছে। তারপরে কি বলছেন? তারপরে বলছে দ্য পারপাস অফ কন্ট্রাক্ট টু প্রোটেক্ট ন্যাচারাল রাইটস। অর্থাৎ এই ন্যাচারাল রাইটস বলতে উনি বোঝাচ্ছেন রাইট টু লাইফ, লিবার্টি এবং প্রপার্টি। এই যে তিনটে অধিকার এর কথা জন লক বলছেন, এই তিনটে অধিকার প্রকৃতি প্রদত্ত। তবে এই তিনটে অধিকারের ব্যাখ্যা করা, সংরক্ষণ করা এবং ইমপ্লিমেন্ট করা, এই তিনটে করবার জন্য যে ব্যবস্থাটি দরকার সেটি কিন্তু, বা যে অথরিটিটি দরকার সেটি কিন্তু আমরা স্টেট অফ নেচারে পাচ্ছি না। অর্থাৎ এই কারণে এই ন্যাচারাল রাইটস কে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা চুক্তির প্রয়োজন অনুভব করেছি। তারপর যে টাইপস অফ গভর্নমেন্ট, উনি বলছেন লিমিটেড গভর্নমেন্ট। কেন? বলছেন যে এই ন্যাচারাল রাইটস প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতি যে অধিকার প্রদান করছেন সেই অধিকার সংরক্ষণ করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি। এখানে দুটো চুক্তির কথা বলা হয়েছে, টু ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট বইতে রয়েছে। কি কি বলে? প্রথমে জনগণ নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করলো, এবং দ্বিতীয় চুক্তিটি কখন হলো, কারণ এই জন লক দুটো দুটো চুক্তির কথা বলেছেন, আর হবস এবং রুশো কিন্তু একটি করে চুক্তির কথা বলেছেন। জন লক বলছেন দুটো চুক্তির কথা। প্রথমে নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি হলো, এবং রাষ্ট্রের সঙ্গে আরেকটি চুক্তি হলো জনগণের। সেটা কিসের জন্য? লিমিটেড গভর্নমেন্ট কে কেন্দ্র করে, অর্থাৎ সরকার বা রাষ্ট্র এই অধিকার সংরক্ষণ করবে। তবে এই অধিকার সংরক্ষণ করতে যদি রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে কিন্তু জনগণ এই সরকারকে পরিবর্তন করবে। অর্থাৎ দুটো চুক্তি হয়েছিল, একটি জনগণ নিজেদের মধ্যে, একটি লিমিটেড গভর্নমেন্টকে সামনে রেখে রাষ্ট্রের সঙ্গে জনগণের। তারপরে বলছে রাইট টু রিভল্ট। এখানে রাইট টু রিভল্ট এর কথা বলছে যে পিপল ক্যান রিভল্ট ইফ রাইট আর ভায়োলেটেড। তার মানে কি, রাষ্ট্র যদি এই ন্যাচারাল রাইটস প্রোটেকশন দিতে না পারে, রাইটস এর প্রোটেকশন দিতে না পারে, জনগণের অধিকারকে যদি সংরক্ষণ করতে না পারে, তাহলে কিন্তু জনগণ রিভল্ট করবে এবং একে পরিবর্তন করবে। তো জন লকের এই হলো সোশ্যাল কন্ট্রাক্টের কনসেপশন। রুশো কি বলছেন এবার আমরা একটু দেখে নেব। ভিউ অফ হিউম্যান নেচারের ক্ষেত্রে রুশো বলছেন যে এই অবস্থায় মানুষের যে নেচার সেটা ভালো, এবং
সমস্যাটা হচ্ছে এখানে যে এই ভালো নেচারকে সমাজে কিন্তু করাপ্টেড করে এবং নষ্ট করে দিচ্ছে। তারপরে বলছেন স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার উনি বলছেন পিসফুল, ইকুয়াল অ্যান্ড ফ্রি, অর্থাৎ শান্তিপূর্ণ, সাম্য রয়েছে এবং মুক্ত। তারপরে উনি বলছেন পারপাস অফ কন্ট্রাক্ট। এখানে উনি পারপাস অফ কন্ট্রাক্টের কথা বলছেন। উনি বলছেন ক্রিয়েট কালেকটিভ জেনারেল উইল, অর্থাৎ প্রত্যেকটি মানুষের একটি করে পজিটিভ ইচ্ছা রয়েছে, ভালো ইচ্ছা রয়েছে। এই ভালো ইচ্ছাকে একত্রিত করে জেনারেল উইল, অর্থাৎ সাধারণের ইচ্ছার কথা উনি বলছেন। এই সাধারণ ইচ্ছা অর্থাৎ কালেকটিভ জেনারেল উইল প্রস্তুত করার কথা বা তৈরি করার কথা বলছেন। এই কারণেই কিন্তু কন্ট্রাক্ট। টাইপস অফ গভর্নমেন্টে উনি বলছেন ডিরেক্ট ডেমোক্রেসির কথা, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রের কথা উনি বলছেন। উনি কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বলছেন না, পরোক্ষ গণতন্ত্রের কথা বলছেন না, লিমিটেড গভর্নমেন্টের কথা বলছেন না, অ্যাবসলিউট মনার্কের কথাও উনি বলছেন না। উনি বলছেন ডাইরেক্ট ডেমোক্রেসির কথা। তারপরে রাইট টু রিভল্ট। রাইট টু রিভল্ট এর উনি বলছেন যে সার্বভৌমত্ব যেহেতু জনগণের সঙ্গেই রয়েছে। জনগণের জনগণ ঠিক নয়, যার মানুষের যে জেনারেল উইল, পিপলের জেনারেল উইল, এই জেনারেল উইলের ভিত্তিতেই তো রাষ্ট্র পরিচালিত হবে। সুতরাং এখানে রিভল্টের কোনো সে অর্থে কথা উনি বলছেন না। তাহলে মোটামুটিভাবে আমরা রুশোর যে কনসেপশন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেটা বুঝতে পারলাম এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির যে বেসিক কনসেপ্টটাও আমরা আজকে বুঝলাম।